রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে কাঁপছে বাংলাদেশ। যদিও পর্বের টাইটেলটা এমনই রেখেছি, কিন্তু বাংলাদেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কারে কাঁপছে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের এই পরিস্থিতি দেখে নিজের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভয়ে কাঁপছেন, সেটা নির্ণয় করার দায়িত্ব আপনাদের হাতেই আমি ছেড়ে দিলাম। আজকের পর্বটা শোনার পর কোন দিকটা সত্যি আপনারা লিখে জানাবেন। আপনারা ইতিমধ্যেই খবর পেয়ে গিয়েছেন, গতকাল বিধানসভার মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই বাংলাদেশ সম্পর্কে গরম গরম সব শব্দ বলেছেন, যা শুনে আপনারা মনে করতেই পারেন এ যেন নতুন এক বিজেপি দলের কোনো নেতৃত্ব যেন এ কথা বলছে। কি প্রসঙ্গে, কেন, সবটাই আজকে আপনাদের সামনে বলবো। যদিও আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছেন, তাও মুখ্যমন্ত্রী যেটা বললেন যে তোমরা যা ইচ্ছা তাই বলে যাবে আর আমরা ললিপপ চুষবো, এমনটা তো হবে না। অর্থাৎ মুখ্যমন্ত্রীও একটা হুঁশিয়ারি দিয়ে ফেললেন বাংলাদেশকে। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারণ নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। এমনিতেই কয়েকদিন আগে শান্তি সেনা পাঠানো নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, তা নিয়ে গোটা বাংলাদেশ জুড়ে হইচই পড়ে গিয়েছে। তার উপরে আবার গতদিন মুখ্যমন্ত্রী ললিপপ নিয়ে যে বক্তব্য বললেন, এরপর বাংলাদেশে কি উত্তেজনা ছড়ায় আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কি না বিষোদ্গার করা হয়, সেটাই আমি এখন ভাবছি। যাই হোক, আজকে এই সম্পর্কিত তথ্য আপনাদের সামনে অবশ্যই দেব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। বাংলাদেশের পরিস্থিতি ভারতকে কতটা নাড়িয়েছে বলতে পারবো না, কিন্তু রাজনৈতিকগতভাবে পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছে। কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরে গিয়েছেন যে বাংলাদেশ ইস্যুতে যেভাবে সত্যি বিভিন্ন ভিডিওতে নির্বিচারে হিন্দুদের ওপর অত্যাচার দেখছে এপার বাংলার 10 কোটি মানুষ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশ্চুপ বা নীরবতা, সেটাকে তারা হিন্দু বিদ্বেষী বলেই মনে করতে পারেন এবং আগামী নির্বাচনে তার যথাযথ ফল মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে পশ্চিমবঙ্গের হিন্দুরা দিতে পারেন, এমনটাই সম্ভবত উপলব্ধি করতে পেরেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। অপরদিকে বিরোধী দলনেতা যেভাবে একা কুম্ভের মতো বাংলাদেশ প্রসঙ্গে টানা বিবৃতি দিয়ে যাচ্ছেন, কর্মসূচি পালন করছেন, এটা তার কাছে একটা সুবর্ণ সুযোগ হিন্দুদের ভোটকে একবদ্ধ করে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ধাক্কা দেওয়া। মুখ্যমন্ত্রী যে নিজে ফেক, একটাও সত্যি কথা বলে না। এই বরিশালের হালদার পরিবার, হালদাররা শিডিউল কাস্ট, তফসিলি পরিবার, সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে জনজাতিরা, চাকমা, মারবা, ত্রিপুরা, আর সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে নমশূদ্র, মতুয়া, হালদার, এই পরিবারগুলো। আমরা এদের পাশে আছি। মোটা কাপড়, মোটা ভাতের অসুবিধা হবে না, দরকার হলে বাড়ি খুলে এদেরকে রাখবো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এত সহজে কি সেটা হতে দেবেন? নিশ্চিতভাবে না। তাই রাজনৈতিকগতভাবে যদি অবস্থান কিছুটা পাল্টাতে হয়, যদি ভোটারদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুটা পরিবর্তন করতে হয়, তাহলে সেও ভালো। এমনই যেন ইঙ্গিত মিলল গতদিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার কক্ষে যা বললেন। কি বললেন মুখ্যমন্ত্রী আপনাদের অবশ্যই শোনাবো একবার, কিন্তু কোন প্রসঙ্গে এই কথা বললেন সেটি প্রথমে শুনিয়ে নেব। আপনাদের মনে রয়েছে বাংলাদেশের খালেদা জিয়ার দল বিএনপি, তার মুখ্য সচিব, যুগ্ম মুখ্য সচিব রিগভি, সেই রিগভি মহাশয় যিনি একজন তীব্র ভারত বিরোধী, আদ্যপান্ত ভারত বিরোধী এবং ভারত বিরোধিতাকে কাজে লাগিয়ে ওপার বাংলার মৌলবাদদের সংগঠিত করে তিনি ক্ষমতায় আসার চেষ্টা করছেন। এহেন রিগভি মহাশয় আপনারা জানেন কিছুদিন আগেই নিজের স্ত্রীর একটি শাড়ি পুড়িয়ে, ভারতে তৈরি নাকি একটি শাড়ি পরিয়ে বীরত্ব প্রদর্শন করেছিল। সেই রিগভি মহাশয় গতদিনে হঠাৎ করেই বলে বসলেন যে তোমরা যদি আমাদের চট্টগ্রাম দখল করার চেষ্টা করো, আমরা তাহলে তোমাদের বাংলাদেশ, বিহার এবং উড়িষ্যা দখল করে নেব। আসুন রিগভি মহাশয়ের এই ভারত বিদ্বেষী মন্তব্যটা আপনাদের শোনাই একবার, শুনুন। তো আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে।
আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে, আমরা ওইটার জন্য দাবি করছি। এই সমস্ত ফাঁপা এবং ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না। আমরা শুনলেন বন্ধুরা, একেবারে হাসির খোরাক বললেই কম হয়। এবং এর উত্তর দিতে গিয়ে আমার মনে হয় বিরোধী দলনেতার একটা এক্সপ্রেশন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা যথাযথ। সেটা হচ্ছে বাংলাদেশের 3.5 লক্ষ রিক্সা ঢাকা থেকে রওনা দিয়েছে, হাতে টানা রিক্সা, তাদের গন্তব্য হচ্ছে ভারত। কি বলেছেন বিরোধী দলনেতা একটু মজার ছলেই শুনবেন, সিরিয়াসলি নেবেন না কিন্তু। আবার শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য। আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। শুনলেন বন্ধুরা, আমার মনে হয় এই রিগবি সাহেব এমন সব বক্তব্য বলছেন, বাংলাদেশের আবার সমস্ত রিক্সাওয়ালা 3 লক্ষ রিক্সাওয়ালা ঢাকা থেকে দুহাতে হাতা এবং খুন্তি নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধের জন্য তারা আবার না এগিয়ে আসে। সে যাই হোক, মজা করেই বললাম আর মজা করেই ধরবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখনো পর্যন্ত ভারতের কোনো নির্বাচিত জনপ্রতিনিধিকে কিংবা ভারত সরকারকে বলতে শুনেছেন যে ওপার বাংলার চট্টগ্রামকে নাকি ভারত অধিকার করবে, অধিগ্রহণ করবে, এমনকি ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে, এমন বক্তব্য কোথাও শুনেছেন? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত বক্তব্য ঘুরে বেড়াতে পারে, কিন্তু ভারত সরকারের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট শুনেছেন? সেটা না শুনলেও ওপার বাংলার বিএনপির যুগ্ম সচিব রিগবি তিনি সেই সোশ্যাল মিডিয়ার কমেন্টের ওপর বেশ করে মৌলবাদীদের খ্যাপানোর কাজটা তিনি করছেন, এবং সেই খ্যাপানোর কাজটা তিনি যথেষ্ট সাফল্যের সঙ্গেই করছেন। যাই হোক, এই প্রসঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবার হঠাৎ করে বলে বসলেন যে তোমরা যদি ভাবো বাংলা, বিহার, উড়িষ্যা দখল করতে আসবে আর আমরা মুখে ললিপপ দিয়ে বসে থাকবো, এমনটা তো হতে পারে না। কার্যত যেন প্রচ্ছন্ন হুমকি দিয়ে বসলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আমি তো তার বক্তব্য শুনে অবাক। কি বলেছেন বিধানসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, শোনাবো আপনাদের। প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাঁধ ভেঙে দিতে হবে। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই। তার কারণ এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি যে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। তাই আমি মনে করি ভারতবর্ষের অখণ্ড আমাদের সকলের অখণ্ড, এবং আমরা সবাইকে রক্ষা করব। এটাই আপনাদের সকলকে আমি আবেদন জানিয়ে গেলাম। যেহেতু হাউস চলছে, দেখুন, আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস যে আমি নিজেও চাই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য পেশ করুন, কিন্তু এখানে দুটি বিষয় আপনাদের আমি জানাতে চাইছি। একটি বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রীর দুটো আইডেন্টিটি রয়েছে, একটা তিনি তৃণমূল নেত্রী, একটা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বলেছিলেন যে বাংলাদেশ ইস্যু নিয়ে আমরা কিছু বলবো না, ভারত সরকার যা সিদ্ধান্ত নেবে তার পাশেই আমরা রয়েছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই বক্তব্য বলার পরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তৃণমূল নেত্রী হিসাবে নয়, বিধানসভায় এই ধরনের বক্তব্য কি করে বলছেন? তার কারণ হচ্ছে তার বলা এই বক্তব্যের সঙ্গে ভারত সরকারের বলা বক্তব্যের তো তফাৎ হতেই পারে। ভারত সরকারের অফিসিয়াল বিবৃতি কি এখনো কোনোভাবে এসেছে যে চট্টগ্রামকে অধিগ্রহণ করবে ভারত? এর প্রসঙ্গে রিগবি সাহেব যে বক্তব্য বলেছেন তার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা একটি বক্তব্য বললেন। তো প্রশাসনিকভাবে রাজ্যের তরফ থেকে কি খুব যুক্তিযুক্ত হচ্ছে এই ধরনের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া? এটা তো একটা আন্তর্জাতিক বিষয়। তাই আন্তর্জাতিক বিষয়ের কোনো বক্তব্য যদি অফিসিয়াল কোনো বক্তব্য থাকে, সেই বক্তব্যগুলো ভারত এবং আন্তর্জাতিক বিষয়ের যারা উপদেষ্টারা রয়েছেন তারা বলাই কি শ্রেয় নয়? হ্যাঁ, তবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তিনি যদি তৃণমূল নেত্রী হিসেবে কিছু বক্তব্য বলতে চান নিশ্চিতভাবে তিনি বলতে পারেন। যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি যখন যেটা মাথায় আসছে সেটা তিনি বলছেন, এবং আমরা চাই যে সেটা বলুক সমস্ত রাজনৈতিক নেতৃত্ব। কিন্তু প্রশাসনিক দায়িত্বে থেকে কি এই ধরনের বক্তব্য বলা যায়? তার কারণ আমি এই জন্যই বলছি, বলাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভারত সরকার যে নীতি নিয়ে চলছে
যে বৈদেশিক নীতির ওপর ভারত সরকার ভরসা রাখছে, যদি এইভাবেই প্রশাসনিক নেতৃত্বরা এক একটা বিধানসভাতে বাংলাদেশ নিয়ে এক এক রকমের মন্তব্য করতে থাকেন, তাহলে কিন্তু সেটা ডেফিনেটলি একটা ঐক্যবদ্ধ চিত্রের পরিচয় দিচ্ছে না। আপনি বিধানসভার বাইরে যে কোনো মন্তব্য করতে পারেন, সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু আমি ভেবে দেখতে বলবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে ওপার বাংলার আনঅফিসিয়ালি কোন নেতা কি বিবৃতি দিলেন তার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য বলা উচিত কিনা, তারও একটা মান এবং মর্যাদা তো রয়েছে, সেটা আমরা বিশ্বাস করি। ওপার বাংলার একজন বিএনপির নেতা, তিনি ওপার বাংলার সরকারের কেউ নয়, তার একটা মন্তব্যের বিবৃতি কেন মুখ্যমন্ত্রীকে বিধানসভার মধ্যে দিতে হবে? এতে করে কিন্তু ওই ব্যক্তিটির গুরুত্ব বাড়িয়ে দেওয়া হচ্ছে না? এই প্রশ্নটা একেবারেই আপনাদের সামনে আমি করলাম। যদি মনে হয় আমার এই প্রশ্নটি আপনাদের কাছে যথাযথ লেগেছে, তাহলে অবশ্যই আপনারা আমাকে সমর্থন করে লিখবেন যে আমরা সমর্থন জানালাম। আর যদি মনে করেন যে মুখ্যমন্ত্রী এই বক্তব্য বলে একেবারেই ঠিক করেছেন, তাহলে সেটাও লিখতে পারেন। দেখুন, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পেছনে একটা আমার বিশ্বাস সম্পূর্ণ রাজনীতি রয়েছে। কেন রাজনীতি? তার কারণ যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তৃণমূল নেত্রী হয়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে একটা মিছিল করার এখনো পর্যন্ত সাহস দেখালেন না, এবং তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পরিচালিত এত বড় দলের একজন নেতাকেও শুনেছেন যে প্রকাশ্যে হিন্দুদের উপর অত্যাচারকে তারা নিন্দা করছেন তৃণমূল নেত্রী হিসাবে বা নেতৃত্ব হিসাবে। আমি কোনো সরকারের প্রতিনিধি হিসাবে তাদের মন্তব্য চাইছি না, যা করবে সেটা ভারত সরকার করবে। কিন্তু তারা কি করেছেন? নিদেন পক্ষে একটা মিছিল করেছেন? করেননি। আসলে তারা সম্ভবত কোথাও ভয় পাচ্ছেন যে এই ম্যাচটা বোধহয় বিরোধী দলনেতা তিনি একাই বার করে নিয়ে চলে যাচ্ছেন। কেন না, বিরোধী দলনেতা তিনি সমস্ত মিছিল মিটিং বক্তব্যগুলো বলছেন একজন রাজনৈতিক নেতা হিসাবে, এবং যেভাবে তার এই বক্তব্যগুলো জনপ্রিয় হয়ে উঠছে, পশ্চিমবঙ্গের হিন্দুরা পর্যন্ত শুভেন্দু অধিকারীর এই বক্তব্যগুলোতে যেভাবে সমর্থন জানাচ্ছেন, তাতে করে কি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আঁচ করছেন যে এবার বোধহয় তার তোষণের রাজনীতিটাকে কিছুটা অন্তত ছেড়ে এই সময় যদি বক্তব্য রাখা যায়, তাহলে যে হিন্দু সমাজ, যে হিন্দু ভোটাররা তার কাছ থেকে সরে গিয়েছিল, এই বাংলাদেশের উপর ভিত্তি করে যদি তাদেরকে ফিরিয়ে আনা যায়, তাহলে 2026-এর পথটা একেবারেই মসৃণ হয়ে যায়। সেই জন্য কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এরকম উলাট পুরাণ শোনা যাচ্ছে? কিন্তু আমার ব্যক্তিগতভাবে মতামত যদি জিজ্ঞাসা করেন, আমার মনে হয় যে অন্তত অফিসিয়াল স্টেটমেন্ট হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে তার বাংলাদেশ সম্পর্কে একটি মন্তব্য করা উচিত নয়, যেখানে ভারত সরকার তাদের আন্তর্জাতিক উপদেষ্টারা তারা এ নিয়ে টু শব্দটি পর্যন্ত করছেন না। শুধু তাই নয়, আপনারা জানেন এই বাংলাদেশ ভারতের এই ভয়ানক আবহে এই প্রথমবার কোনো উচ্চ পর্যায়ের ভারতের আধিকারিক, তিনি হচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি, তিনি গতদিনে ঢাকায় গিয়ে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিদের সঙ্গে, এবং সেখানে গিয়েও বিক্রম মিশ্রি তিনি ভারতের অবস্থান একেবারেই স্পষ্ট করে দিয়েছেন। কি বলেছেন তিনি বলেছেন, আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং উভয়ের পক্ষে লাভজনক সম্পর্ক চায় ভারত। অতীতের মতোই বর্তমানেও নয়াদিল্লি ঢাকার সঙ্গে সুসম্পর্ক চায় বলে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তিনি। বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা জানিয়ে ভারতের বিদেশ সচিব বলেছেন, আমরা বিদ্যুৎ শক্তি, যোগাযোগ, বিদ্যুৎ, বাণিজ্য, সাংস্কৃতিক বোঝাপড়া, কূটনৈতিক বোঝাপড়া সহ একাধিক বিষয়ে কথা বলেছি। এছাড়াও বিক্রম মিশ্রি পরিষ্কার বলেছেন, আমরা সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করেছি এবং আমি সংখ্যালঘুদের সুরক্ষা ও উন্নয়ন নিয়ে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। আলোচনায় এসেছে সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্পত্তির উপর হামলার ঘটনার কথাও। অর্থাৎ পরিষ্কারভাবে ভারতের যা যা বক্তব্য, সেই বক্তব্যগুলো জানিয়ে দেওয়া হয়েছে ওপার বাংলাতে গিয়ে ভারতের উচ্চ পর্যায়ের একজন বিদেশ সচিব। কি বলেছিলেন তিনি? সাংবাদিক সম্মেলনে দীর্ঘ বক্তব্য বলেছিলেন, কিন্তু তার মধ্যে একটা অংশ আপনাদের শোনাতে চাইবো ঠিক এইখানে। There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents
of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. Thank you all very much. শুনলেন বন্ধুরা, অর্থাৎ ভারতের অবস্থানটা কিন্তু স্পষ্ট। একদিকে ভারত যেমন বলে দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে তারা সুসম্পর্ক চায়, এরকম নয় যে শেখ হাসিনা চলে গিয়েছে বলে এই অরাজক ভারত কোনো রকমের সম্পর্কের অবনতি চাই এমনটা নয় বলে ভারত জানিয়ে দিয়েছে। অন্যদিকে সংখ্যালঘুদের নিরাপত্তার বা তাদের ওপর যে আঘাত আনা হচ্ছে তা নিয়েও স্পষ্টভাবে ভারত জানিয়ে দিয়েছে। অর্থাৎ যেটাই হোক, কূটনৈতিক স্তরে ভারত যে বক্তব্য বলেছে ভারতের 140 কোটির মানুষকে সেটা শুনতে হবে। এবং প্রশ্ন হচ্ছে, আমি ইউটিউবে কি বললাম, কিংবা শুভেন্দু অধিকারী একজন বিজেপি নেতা হয়ে কি বললেন, অথবা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, এটাতে কিন্তু দুদেশের সম্পর্কের মধ্যে কোনো অবস্থানগত বদল আসবে না। কিংবা ওপার বাংলা থেকেও সরকারের কোনো প্রতিনিধিরা আঙুল তুলে কোনো কথা বলতে পারবেন না যে নয়াদিল্লি যা কথা বলছে পশ্চিমবঙ্গ তার থেকে আলাদা কথা বলছে। তাই আমি বলছি, তৃণমূল নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যা আসে তিনি সেটা বলে প্রতিবাদ করতেই পারেন। যে কথা তিনি বিধানসভায় বলেছেন, এ কথা তৃণমূল নেত্রী হিসেবে রাস্তার ধারে দাঁড়িয়ে যদি সাংবাদিকদের সামনে এ কথা বলতেন আমার আপত্তি ছিল না। কিন্তু যেখানে ভারত সরকার বলছে আমরা সুসম্পর্ক চাই, তার কারণ ভারত তো এটা স্পষ্ট বুঝে গিয়েছে বাংলাদেশের এই হঠাৎ করে অভ্যুত্থান এটা চীন কিংবা আমেরিকা কিংবা যৌথভাবে বৈদেশিক কিছু দেশ আসলে বাংলাদেশকে টোপ হিসাবে ব্যবহার করছে ভারতকে ধরতে। আপনাদের আগেও আমি বলেছিলাম যে দেখবেন বাঘকে খাঁচাবন্দি করতে অনেক সময় মুরগির টোপ দেওয়া হয়, তো সেটাই কিন্তু এখানে করা হচ্ছে। আজকে বাংলাদেশ যে লাফালাফি করছে তারা কার্যত একটা মুরগির টোপ বাঘের সামনে, মুখের সামনে সেটা ধরা হয়েছে, যাতে করে বাঘ সেই মুরগিকে খাওয়ার চেষ্টা করে। আর যদি সেটা হয় তাহলে কিন্তু বাঘ খাঁচায় বন্দি হয়ে যাবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার মনে হয় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু কূটনৈতিক স্তরে একটি বক্তব্য তার বলা এখানে সমীচীন নয়। আপনাদের নেতারা মদন মিত্র কিংবা কুণাল ঘোষ তারা যদি গিয়ে বলেন যে আমরা গুটিকত তৃণমূল কংগ্রেসের ওই ভোট লুট করা বাহিনীদের নিয়ে গিয়ে ওপার বাংলাকে আক্রমণ করে রংপুর ছিনিয়ে নেব কিংবা চট্টগ্রাম ছিনিয়ে নেব, সে কথা তারা বলতেই পারেন এবং সেটা হাসির খোরাক হবে। এবং কার্যত সেই কাজটাই করছেন ওপার বাংলার কিছু মৌলবাদী নেতা থেকে সেখানকার সেনাপ্রধান পর্যন্ত। আপনারা জানেন সেখানকার প্রাক্তন সেনাপ্রধানরা বলেছেন যে বাংলাদেশ আর 1972 সালের বাংলাদেশ নেই, তারা এখন যথেষ্টই শক্তিধর দেশ। তাই ভারতকে এবং কলকাতাকে দখল করতে তাদের 4 দিনের বেশি সময় লাগবে না। কি বলেছিলেন এইখানে একবার শুনিয়ে নেব। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। দেখুন, এই সমস্ত পাগলের প্রলাপ তারা বলছেন বলুন, কিন্তু প্রশ্ন হচ্ছে এইগুলোকে কাউন্টার করতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি বিধানসভাকে বেছে নেয় তাহলে সেটা একেবারেই অনুচিত হচ্ছে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মুখ্যমন্ত্রীর যারা উপদেষ্টা মণ্ডলীরা রয়েছেন তারা হয়তো বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে সতর্ক করবেন যে আপনার কোনো বক্তব্য বলার থাকলে তাহলে রাজনৈতিকভাবে আপনি নেত্রী হিসেবে বলতেই পারেন, কিন্তু একদিকে আপনি বলছেন যে ভারত যা বলবে তার সঙ্গে আমরা সহমত পোষণ করছি, অন্যদিকে আবার ওপার বাংলার কোন একটা রাজনৈতিক নেতৃত্ব তারা সরকারের কেউ নয়, তারা কোনো একটা কমেন্ট করলে আপনি এখানে বসে বলছেন যে ললিপপ চুষবো না। এটাতে কি দুই দেশের মধ্যে আরো সম্পর্কের অবনতি ঘটাবে না? এবং আপনার এই বক্তব্যকে কোট করে কি ওপার বাংলার ইউনূস সরকার যদি এবার বলতে থাকে যে ভারত সরকারের যা স্ট্যান্ড পশ্চিমবঙ্গ সরকারের আলাদা স্ট্যান্ড, তাহলে আপনারাই প্রথমে ক্লিয়ার করুন যে আপনাদের স্ট্যান্ড কোনটি। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচ্ছন্ন থ্রেট দিচ্ছেন যে আমরা লেমন জুস মুখে দিয়ে বসে থাকবো না, অর্থাৎ একটা প্রচ্ছন্ন থ্রেট দিচ্ছেন, আক্রমণের একটা থ্রেট দিচ্ছেন, এবং ভারত সরকার গিয়ে বলছে আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাই, তাহলে ইউনূস প্রশাসন যদি আগামী দিনে প্রশ্নটি করেন যে আপনাদের স্ট্যান্ড কোনটি, ভারত সরকার আমাদের বিদেশ সচিব এসে আমাদের দেশে যা বলে গেলেন সেটা ঠিক, নাকি মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় যেটা বলছেন সেটা ঠিক, আপনারা আগে পরিষ্কার করুন আপনাদের স্ট্যান্ড কোনটি। এটা যদি করেন তাহলে বিব্রতের মধ্যে একদিকে যেমন মুখ্যমন্ত্রী পড়বেন ঠিক তেমনি আমার ভারতবর্ষও পড়বে। তাই আমার মনে হয়
এইটুকু বোধ এবং বুদ্ধি আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা নেতৃত্বদের থাকা উচিত। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাস্তার মোড়ে দাঁড়িয়ে যা যা বক্তব্যগুলো বলছেন, সেগুলো যদি তিনি বিধানসভায় গিয়ে বলেন, যুক্তিযুক্ত ছাড়া, প্রমাণ ছাড়া যদি সেই বক্তব্যগুলো বলেন, আমার ওই একই নীতি থাকবে, আমার ওই একই পরামর্শ থাকবে যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে যে কোনো বক্তব্য যতটা সহজে বলা যায়, বিধানসভায় গিয়ে সেই বক্তব্যগুলো বললে তার মানেটা অন্য জায়গায় পৌঁছে যায়। তাই আমি বলবো যে ওপার বাংলার বালখিল্য আচরণ যারা করছে, তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে আমরা ইউটিউবাররা কিছু বলতে পারি, কিছু রাজনৈতিক নেতৃত্বরা বলতে পারে, কিন্তু প্রশাসনের তরফ থেকে এই ধরনের বক্তব্য আসা কি উচিত? এই প্রশ্নটা না হয় আপনাদের সামনেই ছুড়ে দিলাম। আজকে বলুন না এর উত্তরে আপনারা কিছু আমাকে। আমি কি ঠিক বিশ্লেষণ আপনাদের সামনে করলাম? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটি বলেছেন সেটি তৃণমূল নেত্রী হিসাবে যদি কালীঘাটের একটা কর্নার থেকে গিয়ে কোনো টেবিল নিয়ে বলতেন, আমি খুবই সাধুবাদ জানাতাম এবং আমার মনে হতো যে সত্যি সঠিক কাজটাই তিনি করছেন। কিন্তু বিধানসভায় এই বক্তব্য বলে ভারত সরকারের সঙ্গে একটা দ্বৈত অবস্থান বজায় রাখা কি, সেটা কি দেশের জন্য সমীচীন হচ্ছে? এই প্রশ্নটা আপনাদের সামনেই করলাম, আর উত্তরও আশা করি আপনারা লিখে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।